নমস্কার। আজ শুনবেন উষা রায়ের লেখা গল্প জননী। লেখিকা উষা রায়ের জন্ম বা মৃত্যুর সঠিক তারিখ কোনো প্রামাণ্য নথিতে সেভাবে সংরক্ষিত নেই। তবে তার সাহিত্য চর্চার কাল থেকে বোঝা যায় তিনি মূলত 1920-র দশকের শুরুতে জন্মগ্রহণ করেছিলেন। 1950 ও 1960-এর দশকে তিনি তার সাহিত্যিক জীবনের শীর্ষে ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত প্রচার বিমুখ। সেই সময়ে অনেক লেখিকাই তাদের ব্যক্তিগত জীবন আড়ালে রেখে কেবল সৃষ্টির মাধ্যমে পাঠকদের সাথে যোগাযোগ রাখতেন। উষা রায় ছিলেন তাঁদেরই একজন। তাহলে শুনতে থাকুন উষা রায়ের লেখা গল্প জননী। রান্নাঘরের দাওয়ায় বসে পাটকাঠি জেলে পেয়ারা পাতা সিদ্ধ বসিয়েছে সতী। কাল রাত থেকে দাঁতের গোড়াটা ফুলে ঢোল, অনবরত শুলোচ্ছে। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। পেয়ারা পাতা সেদ্ধ জল দিয়ে কুলি করলে তবে যদি ফুলো ব্যথা দুই কমে। রাত পোহাতেই তাই হাতের সব কাজ ফেলে পাতা সেদ্ধ করার তোড়জোড়। দাওয়ার চালে বসে একটা নাম না জানা পাখি কুঁই কুঁই শব্দে একটানা ডেকে চলেছে। অন্যমনস্ক হবার চেষ্টায় যন্ত্রণাকাতর সতীর কানে ডাকটা বড় অমঙ্গলের হয়ে ধরা দেয়। কান পেতে শোনে ডাকটা, স্বরটা ঠিক বোঝে না। রেগে গিয়ে বাইরে এসে একটা মাটির ঢেলা তুলে পাখিটার দিকে তাক ছুঁড়ে দিল সতী। মরছি দেখছিস দাঁতের শুলনিতে, আর উনি এলেন সোহাগ জানাতে। কুঁই কুঁই করে ডেকে কি বলতে চাইছিস? গেরস্থের খোকা হোক না তুই মলে আমি বাঁচি? কি বলছিস ভালো করে বল। সতী অন্যদিন এইভাবেই কথা বলে। আজ কিন্তু আঁচলের প্রান্ত দিয়ে দাঁতের গোড়াটা চেপে ধরে কাতরাতে কাতরাতে ঘরে ঢোকে। ভোরের আলো আধারিতে ঘরের মধ্যে ঝিঁঝি ডাকা নিস্তব্ধতা। তারই মধ্যে দু হাঁটুতে মাথা গুঁজে 3 মাথা করে ভুজঙ্গকে ঘটের মতো উবু হয়ে বসে থাকতে দেখে প্রথমটায় একটু থতমত খায় সতী। এরপর সজাগ দৃষ্টিটা বুলিয়ে ভুজঙ্গকে দেখে খানিক যেন খুশি হয়। আরে, এই মানুষটা এমন নিঃসারে উঠোন পেরিয়ে ঘরে ঢুকলো কখন? টের পাওয়া যায়নি তো। নিশাচর না সাপ? পায়ের পাতার শব্দ হয় না, চুপি চুপি দাওয়া এসে শীত কাটে। এরপর একটা শ্বাস টেনে নিজের খুশির আড়াল করে ভুজঙ্গকে শুনিয়ে বলে, মানুষটি তো তুমি এমন সারহীন নয় গো বাপু, তবে কি লজ্জা পেয়েছ? গত 12-13টা দিন এ ভিটে মাটি মারাওনি। আনাচে কানাচেও পেখমটি দেখা যায়নি কার্তিক ঠাকুরটির। পদির সংসারে মজা লুটছিলে? তা এমন তো কতই থাকো, ফিরে এসে এমন লজ্জায় রাঙা বউটি হয়ে মুখ ঢাকো না তো। এ আবার কি ঢং তোমার? পারো বটে। এত কথা বলেও সতী থামে না। ভুজঙ্গর আরও কাছে সরে গিয়ে গম্ভীর স্বরে বলে, সাত সকালে কি মনে করে বলো তো ঠাকুর? পদি খেদিয়েছে মনে লয়? খাটে রোজকার মশারি টাঙানো, চারপাশ নিখুঁত করে গোঁজা। এই মুহূর্তে আর বিমলার কথা ভাববার মতো অবস্থা নেই আমার। কুম্ভকর্ণের ঘুম আমার চোখে, সারা শরীরে ক্লান্তি। মশারির গোঁজা সরিয়ে ভেতরে মাথা ঢোকালাম। ঢুকিয়েই চমকে উঠলাম। কুম্ভকর্ণের চোখ নিয়েই দেখলাম বিছানার যেদিকটা বিমলা শোয় সেদিকটায় বিমলা নেই। আছে শুধু মাথার খুলি, কয়েক খণ্ড হাড়। মানে বিমলার দেহযন্ত্রের বিক্ষিপ্ত ছড়াছড়ি। ঘুম কেঁচে গেল। অবাক চোখে খুঁটিয়ে দেখতে শুরু করলাম সেগুলো। দেখলাম যন্ত্রাংশগুলো সবই আছে। মাথা, চোখ, নাক, কান, গলা, একজোড়া বুক, নাভি, তলপেট, হাত, পা, কোমর ইত্যাদি ইত্যাদি। নেই শুধু জোড়া বুকের মধ্যে ধুকপুক করতে থাকা হৃদয়টা।
যে হৃদয়ে থাকে ভালোবাসা, প্রেম, এইসব নরম অথচ গভীর অনুভূতিগুলো, ওগুলো গেল কোথায়? সমস্ত পার্টসগুলো উল্টে পাল্টে বার কয়েক দেখলাম, কিন্তু না, কোথাও নেই। পার্টসগুলো নাড়াচাড়া করতে করতে কি আশ্চর্য, দেখতে পেলাম একগোছা স্ক্রু আর একটা স্ক্রুড্রাইভার একপাশে রাখা আছে। এই ছড়ানো ছিটানো বিমলাকে দেখে খুব মায়া হলো। মায়া বড় কঠিন। সেই কঠিন মায়ায় পড়ে আমি ওর সমস্ত পার্টসগুলো জিভ দিয়ে চাটতে শুরু করলাম। তেতো লাগলো। শুনেছি সব মেয়ে মানুষের দেহের স্বাদ এই বয়সে তেতো হয়ে যায়। তা হোক, তবু তো বিমলা আমার বিয়ে করা বউ। রোজ রাতে আমার জন্য খাবার সাজিয়ে জেগে থাকে। ভোরবেলা বেরোবার সময় চা জলখাবার করে দেয়। আমারও উচিত ওকে দেখা। আমি বেশ ভালোভাবে দেখতে শুরু করলাম। মন দিয়ে দেখতে দেখতে হঠাৎ কি মনে হলো, বিমলার পার্টসগুলো এক একটা করে স্ক্রু ড্রাইভার ঘুরিয়ে ঘুরিয়ে জোড়া দিতে লাগলাম। হাজার হলেও কারখানার মজদুর তো, যন্ত্রপাতি নিয়েই কাজ কারবার আমার, তাই বেশ লেগে যেতে লাগলো পার্টসগুলো। শেষ স্ক্রুটা যেই টাইট দেওয়া হয়ে গেল, অমনি শ্রীহীনা মধ্য যৌবনা বিমলা তড়াক করে লাফ দিয়ে বিছানা থেকে নামল। এই, তুমি খেয়েছো? ছি ছি, আমি এখন ঘুমিয়ে পড়েছিলাম যে। হ্যাঁ হ্যাঁ, আমার খাওয়া হয়ে গেছে। তুমি ঠিক করে খেয়েছো তো? হ্যাঁ, তবে আজ রুটির সঙ্গে বেশি চিবিয়েছি সর্বহারার বিপ্লব বইটা। ওটা চিবিয়ে চিবিয়ে আজই শেষ করে দিলাম। ও মা, কেন? পরিমলদা তো কাল সকালেই বইটা নিতে আসবেন। কেন নিতে আসবেন কেন? ওটা তো আমাকেই দিয়ে দেওয়া হয়েছিল। বিমলা গলায় ঝংকার তুলে বলল, জানি না, তবে উনি নাকি আবার কাকে বইটা দেবেন রাজনৈতিক চেতনা, সংগ্রাম, শ্রেণী, শত্রু, মূল্যবোধ এইসব তার মধ্যে জাগিয়ে তোলার জন্য। তোমার মধ্যে তো জাগলো না, তাই। কথাগুলো শুনে আমার হাসি পেল, কিন্তু হাসলাম না। দাঁত চিবিয়ে বললাম, তোমাকে জোড়া না দিলেই ভালো হতো। ভুজঙ্গর সারহীন শরীরটার দিকে চিবিয়ে চিবিয়ে কথা কটা ছুঁড়ে দিয়ে দেয়ালে অবাঞ্ছিত টিকটিকিটার দিকে তাকিয়ে গজরায়, পৃথিবীতে কত রঙের মনীষী আছে বটে, তুমি এক, আমি আর এক। সতীর কথায় তীরবিদ্ধ শিকারের মতো মাথা তোলে ভুজঙ্গ। ক্ষুব্ধ দৃষ্টিতে একবার তাকিয়ে আবার চুপ করে যায়। শুধু ওর ঠোঁট নড়ে, কিন্তু কথা বার হয় না। এতে সতীর রাগ অভিমান দুই বাড়ে। পদিরানী তোমার বিয়ে করা বউ, সেই স্ত্রীর হক আছে তোমায় আটকে রাখার, সতীর নাই। তুমি মাঝে মধ্যে সতীর কাছে আসো, এই যা তার উপরই পাওনা, বহু জন্মের তপিস্যি। এটা বোঝো বলেই দুদিন অন্তর গা ঢাকা দিয়ে নিজের দর বাড়াও। দরকার নাই ঠাকুর তোমার ওই দরে, তোমার দর নিয়া তুমি থাকো গিয়ে, আমি একাই থাকি। ভুজঙ্গ এলে সত্যি খুশি হয়। সেই খুশির রঙও চিনতে পারে না ঠিকই, তবে ভুজঙ্গ এলে মনে হয় নিজের কেউ একজন এলো কাছে। মাঝবয়সী সুঠাম হিলহিলে চেহারার ভুজঙ্গ যখন শরীর দুলিয়ে হাসি মস্করা করে কিংবা নিজের সুখ দুঃখের গল্পগাছা করে, খারাপ লাগে না সতীর। রসিক মানুষটাকে আদর যত্ন করে, ক্ষেতের লাউটা মূলোটা রান্না করে খাওয়ায়। সতী মনে করে মেয়ে মানুষের জন্মই তো হয়েছে অনেক যত্ন আত্তি করার জন্যে, এটা নতুন কি? তবে ভুজঙ্গর মুখে রসের কথাগুলো নতুন বই কি, মন নাড়িয়ে দেয়। ভুজঙ্গকে যত্ন করে সতী তাই আনন্দ পায়। একা মানুষ, আশেপাশে একটা পিছুটান নেই। ভুজঙ্গ সেই অভাবটা পূরণ করতেই যেন দু একদিন কাটিয়ে যায় সতীর কাছে। দিন গুজরানের জন্যে সতীর দুটো পাঁঠি আছে। তাদের দুধ বেচে আর ঘরের লাগোয়া এক ফালি জমিতে
লাউটা কুমড়োটা ফলিয়ে একরকম চলে যায় দিন। এছাড়া ইদানিং সতীর ঘরে মানুষ আসে, ভুজঙ্গর সামনেই তাকে নিয়ে ঘরের আগল দেয়ও। ভুজঙ্গ সতীর উঠোনে বসে আপন মর্জিতে বিড়ি ফোঁকে আর ঝোড়াঝুড়ি বনে। ওটাই ওর এখনকার পেশা। সতীর ওপর ভুজঙ্গ কখনো অধিকার ফলায় না, বরং সতীর সঙ্গে গল্প করতে করতে মাঝে মাঝে দার্শনিক বনে যায়। উদাস ভঙ্গিতে বলে, জানিস তো, এ জগৎ সংসারে কেউ কারুর লয়। না হলি পদির ব্যবহারটা দেখ, ও বলতে চায় আমারে ওর কোনো দরকার নাই। আরে বাপু, গরজটা কি তালি শুধু আমার একার? তুই হলি গিয়ে মোর ধম্ম সাক্ষী করা স্ত্রী, আর আমারে তোর দরকার নাই? স্বর্গে গিয়া ভগবানেরে কি কৈফিয়ত দিবি? এরপরে একটা গভীর শ্বাস ফেলে বলে, আসল বেদান্তটা কি বলতো? ওর পেট ভারী, বুক ভারী, তাই ওই গুমর, আমারে দরকার নাই। ভুজঙ্গ পাঁজর বার করা তামাটে বুকে হাত বুলোতে বুলোতে বলে, আমি তো পদিরে টাকা পয়সা কিছু দিতে পারি নাই। ওর বাপের পয়সায় ওর বুকের বল, আর পেটের বল 4-4টে ছানাপোনার না। কিন্তু কই ছানাপোনা তো আমারই জন্যি পালি, সে বৃত্তান্তটা ভাব একবার। অথচ বাল বাচ্চার জন্যি আমি কিন্তু বাপ হইও গব্য করতে পারি নাই। বাপ বলি ছানাপোনারা আমার কাছে ঘেঁষে না, ভক্তি ছেদ্দা করে না। ও সব পাশানি মায়ের শিক্ষের ফল। বরকাটা তো ডাগরটি হলো বছর 10-এর, কিন্তু বাপ কারে কয় চিনে না, এমনই ভাব। এসব কথার পর খানিক গুম হয়ে থাকে ভুজঙ্গ। সতী আগ্রহী শ্রোতার মতো সেসব শোনে, প্রশ্ন তোলে না। একটা মানুষের ভেতরে অনেক কথা, সেসব উগরে দিয়ে হালকা হচ্ছে মানুষটা। সতীর নিজের তো সেরকম গল্পগাছা নেই, বা থাকলেও তা নিয়ে ভেদর করলে যদি ভুজঙ্গ বিরক্ত হয়ে এ পথ আর না মারায়। সতী তাই নিজেকে নিয়ে ঠোঁট ফাঁক করে না। দুঃখ আমার, তার জন্যে দোসর খুঁজে লাভ কি? ভুজঙ্গ কিছুক্ষণ গুম হয়ে থেকে হঠাৎ পরম উৎসাহে বলে ওঠে, তবে কি জানিস, পদির মেয়েটা বড় সুন্দরপানা হয়েছে রে। বেটি আমার বাপের মতো রূপের হয়েছে। এককালে যাত্রা দলে নিমাই সাজতাম, চেহারাখানা কেমন নজরকাড়া ছিল আন্দাজ করো। মেয়েটা তেমনি পুতুল পুতুল হয়েছে। ওই একরত্তি মেয়ে, এরই মধ্যেই হাত পা ছোঁড়ার ধুম কি! আনবক্ষণে একদিন, দেখিস কেমন চুলবুলটি হয়েছে। বেটির জন্যই গব্বে আমার বুকটা 10 হাত হয়। সতীর বুকটাও কিন্তু এক কথায় হাহা করে ওঠে। অমন সুন্দর পুতুলপাড়া মেয়েটাকে একবার বুকে চেপে ধরার জন্য বুকটা হাঁকর পাকড় করে। বিশেষ আগ্রহ দেখিয়ে বলে, এনক্ষণে একদিন দেখে চক্ষু সার্থক হবে। নিজের তো হলো নি, কিন্তু খাওয়াবি কি? তোর বুকে তো দুধ নাই। মেয়ের আমার গলা শুকিয়ে যাবে, একরত্তি মেয়ে। সতী দমে না, উৎসাহের সঙ্গে বলে, কে নে, পাঁঠিটার দুধ ভালো করে জাল দিয়ে রাখবো। ওই দুধেই তো বদনমালার ছেলেটা কেমন ডাগর পানাটি হয়ে উঠেছে। মাটা তো ওই ছেলে বিয়েতে গিয়েই স্বর্গে গেল। সেই ছেলে বাঁচল আমার পাঁঠির দুধ খেয়ে। ওর দুধের গুণ আছে গো, বদনের ছেলেকে যে দেখে সেই বলে। তা কথাটা মন্দ বলিস নাই, আনবক্ষণে একদিন, ঠিক আনবো। ভুজঙ্গর এই আশ্বাসে সতী খুশির হাসি হাসে। মনে মনে বলে, 3-3টে বেটার পর ওই বেটি বিয়েছে পদি। বড় সুখ কপালি মেয়ে মানুষও, ওর দেমাগ তাই সাজে। ভগবান ওকে ঝাপড় ফুঁড়ে দিয়েছেন। কোনো কোনো দিন ভুজঙ্গ সতীর দাওয়া এসে হাত পা ছেড়ে বলে, আর পদির সংসারে ফিরে যাব না রে, তোর দুয়ারেই পড়ে থাকব। মেয়ে মানুষ চোপর দিন মুখ ঝামটা দিলি
কোন বেটা ছেলে মন বসে সংসারে? ভুজঙ্গর গলায় দলা পাকানো কষ্টটা টের পায় সতী। ভুজঙ্গর চোখে এক অসহায় যন্ত্রণার অভিব্যক্তি। সতী নিজের মধ্যে ওই কষ্টটা টেনে নিয়ে চুপচাপ তাকিয়ে থাকে। ভুজঙ্গ মুহূর্তের মধ্যে চনমনে হয়ে ওঠে। সহজ ভঙ্গিতে বলে, তবে কিনা ওই বেটির লগেই পড়ে থাকা, না হলে কেউ খান্ডানি স্ত্রীর লগে পড়ি থাকে? আমি কি পদির সংসারে মাগনায় খাই? হাত নাড়ি পাত পারি, ওই ভিটে পা রাখি ওই বেটির জন্যে। সতী হাসে। ভুজঙ্গ আগেও অনেকবার ও কথা বলেছে। তখন দোহাই দিত ওই ছেলেদের, এখন মেয়ের কথা বলে। হাসছিস যে বড়? ভুজঙ্গ বিরক্ত হয়। দেখিস এবার, মোকে অত দুর্বল ভাবিস না। ওই বেটির মায়াতেই মান খুইয়ে পড়িয়াছি। হাজার হোক আমি বাপ, মোর বেটা বেটির লগে দায় নাই, মানুষে বলবে কি? সতী হাসিটা প্রসারিত করে। পাড়া প্রতিবেশী বলে ও মেয়ে ভুজঙ্গর নয়। ভুজঙ্গ নিজেও কি ওই বৃত্তান্তটা বিশ্বাস করে? পদি আবার কি বলে জানিস? বলে ও বেটি নাকি মোর নয়। বুঝো কথাটো, আমি হলাম গিয়ে তোমার স্বামী আর ও বেটি আমার নয়। এমন আজগুবি বেদান্ত শুনেছিস কখনো? আরে বাপু, তোর বাপের পয়সা আছে বলি কি সব মিথ্যা হয়ে যাবে? সতী এ ফয়সালায় যায় না। ভুজঙ্গকে ছাগলের দুধ দিয়ে ঘন করে চা করে দেয়, গায়ে পিঠে হাত বুলিয়ে ওর মনের তাঁত কমায়, আর ভাবে সত্যি যদি ভুজঙ্গ মেয়েটাকে নিয়ে আসে একদিন, খানিক নেড়েচেড়ে দেখে পদির মেয়েটাকে, কোলে নিয়ে জ্বালা ধরা বুকটা একটু ঠান্ডা করে। নিজের বলি একটাকেও তো গব্বে দরার ক্ষমতা হলো নাই। আজ নয় বাজারের মেয়ে মানুষের দলে চলে গেছেও, কিন্তু আগে তো সেরকমটি ছিল না। স্বামী ছিল, ঘর সংসার ছিল, গেরস্থের সাজবাতি ছিল। শক্ত সমর্থ মানুষটা বিয়ের 4 বছরের মাথায় প্রাণটা দিল সাপের কামড়ে। তা ওই 4 বছরে কি গব্বে আসতে নেই পদির বেটির মতো হাত পানারা সুন্দর পানা পুতুল একটা? এমনকি ঘরের পাটিটাও বিয়চ্ছে প্রতি বছর 2টো করি, কিন্তু মালকিনের অবস্থা দেখো। কোঁক নয় তো, যেন শীতের আমড়া গাছ, ফল নাই ফুল নাই, ডাঁড়া খাঁড়া। এখন এই 7 সকালে ভুজঙ্গকে নিজের ঘরে বসে থাকতে দেখে সতী খানিক থ হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু ভুজঙ্গকে আর কোনো সারা শব্দ করতে না দেখে আবার রান্নাঘরে চলে যায়। পেয়ারা পাতার জলটা দিয়ে আর একবার কুলি করতে হবে। আবার খানিক বাদে ফিরে এসে ভুজঙ্গকে দেখে একটু ইতস্তত করে। এখনও ঘটের মতো বসে আছে মানুষটা, শরীরের কালো মাথাটাই শুধু চোখে পড়ছে, ঢেউ খেলানো ঘন চুলে 2-4টে রূপালি রেখা। সতীর মনটা কেমন উদাস হয়ে পড়ে। তাড়াতাড়ি বাঁশের আলনা থেকে গামছাখানা টেনে নিয়ে পুকুরে ডুব দিতে চলে যায়। আর উঠোন পেরুবার মুখেই হিরুমালোর বছর 8টেকের মেয়েটাকে ঘটি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে প্রমাদ গণে। হিরুর বাড়ি রোজ 3 করে ছাগলের দুধ দিয়ে আসতে হয়, কিন্তু আজ সব কিছুই গণ্ডগোল। পাঁঠিটার বাচ্চা দুটো সব দুধ খেয়ে নিয়েছে, আর একটা তো গাভীন, তার দুধ পাওয়ার কথা নয় এখন। সতী খুব মোলায়েম কণ্ঠে স্নেহ মিশিয়ে বোঝাতে চায়, ওরে ও মা, কাল নিজেই দাঁত চুলনিতে মরেছিলাম, ধাড়িটাকে বাঁধা হয়নি, সব দুধ শত্রুগুলান খেয়ে নিয়েছে। বেলা পড়ুক, যেটুক দুধ হবে দিয়ে আসবো ক্ষণে, বড় ভুল হয়ে গেছে মা। মেয়েটার সামনের দাঁত দুটো পড়ে গেছে, ফোকলা দাঁত, ফোলা ফোলা গাল দুটো। সতীর বড় আদর করতে ইচ্ছে করে, কিন্তু তা হবার নয়। মেয়েটা চোখ বড় করে, সতী সিঁটিয়ে যায়। বয়স কম হলে কি হয়, ও মেয়ে বড় কথায় কাটে, অথচ হিরুর পরাণ ওই মেয়ে। হিরুর মাছের কারবারের বারবারন্ত ওই মেয়ের পয়ে, ফলে ও মেয়েকে কিছু বলা মানে হারুর কাছে ঝাড় খাওয়া।
তা যদি শত্রুগুলানে দুধ খাওয়ানোর এত আহ্লাদ? মেয়েটা মুখ খুলেছে। পুবের প্রথম রোদ মেয়েটার কালো মসৃণ কপালে। দুধটুকু আর না বেচলেই হয়? এমনি করলে আমাদের চলে কি করি? তোমার হাজারো বায়নাক্কা তো। বড় বড় পা ফেলে মেয়েটা চলে গেল। এই মেয়ে বাড়িতে মা ঠাকুমার কাছে 5 খান করি লাগাবে। হিরুর আদরে মেয়েটা বেয়ারা হচ্ছে। ঝটপট পুকুর থেকে একটা ডুব দিয়ে এসে তখনও ভুজঙ্গকে একইভাবে বসে থাকতে দেখে অস্থির গলায় বলে ওঠে, নিজি মরছি নানান জ্বালায়, আর বাবুর ঢং দেখো। বোঝা যাচ্ছে পদির কাছে ভোগটা ভালোই খেয়েছে। এখন এসেছে কেষ্ট ঠাকুর সতীর সেবা যত্ন খেয়ে মনে দেহে বল পেতে। কিন্তু গোসাই, আজ যে সতী মরছে, তার আবদার কে শোনে তার ঠিক নেই। সংসারে এটাই নেত্য। সতী আপন মনে হাতের কাজ সারে আর গজগজ করে। হঠাৎ ভুজঙ্গ উঠে দাঁড়িয়ে সতীকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে থাকে। এই দেখ, পদি আমায় মেরেছে। চেলা কাঠের বাড়ি মেরে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে। দেখ, মাথা আলু হয়ে ফুলে গেছে। ভুজঙ্গ সতীকে ছেড়ে নিজের মাথা দেখায়। ভেবাচাকা খাওয়া সতী আহত ভুজঙ্গকে দেখে। পদি তার স্বামীকে যথেষ্ট হেনস্থা করে তা জানা, তবে যত নিষ্ঠুরতাই হোক না, সতীর কিছু করার নেই। ভুজঙ্গ এখনও একজন জোয়ান মরদ। সে যদি পদ্মরানীর হাতে মার খেয়ে এভাবে কাঁদে তো কাঁদুক। আমার অপরাধ কি জানিস? মেয়েটাকে নিয়ে তোর কাছে আসছিলাম। ভুজঙ্গ একটু ধাতস্থ হয়ে বলে, মোর কপাল, উ বেটি আমার, কিন্তু কারুকে দেখাতে পারি নাই। ওই পোলাটা পানু মাইতির পোলা, বেটা দিন রাত পদির লগে পড়িয়াছে, ওর খিদ মদ খাটছে। সেটাই আমায় মেয়ে চোর বলি এমন চোরের শাস্তি দিল। আমায় শাসায় পুলিশই দিবে। আমারে পুলিশ কি করবা? আমি পদির স্বামী, উ বেটির বাপ। ছেলে মানুষের মতো চোখ মুছে আবার বলে যায় ভুজঙ্গ, একদিন নিশ্চয় নিয়ে আসবো উ বেটিরে। আমারে তুই চিনিস নাই, কথার খিলাপ পাবি নাই মোর কাছে, নিশ্চয় আনবো। সতীকে এরপরেও কোনো উত্তর না দিতে দেখে নিজের কথার সততা জানান দিতে বেশ জোর দিয়ে বলে, ভুজঙ্গ মানে জানিস তো? সাপ। সেই সাপের ল্যাজে পা দিয়েছে পদ্মরানী। ছোবলটা খালি তবেই বুঝা যাবে। ও সোহাগের পেনও কি করে দেখা যাবি। আমারে বলে, তুই কার বেটি নিচ্ছিস? ও বেটি তোর নাকি? বুঝো, বেতান্তটা বুঝো। চূর্ণী নদীর ধারে পানসিটা বাঁধা আছে সকাল থেকে। আজ ঘন ঘোর বাদলা, আকাশের রং কালো। সকাল থেকে ঝিপঝিপ বৃষ্টি, চারিদিক ঝিম ধরা আঁধার। সন্ধে ঘনাতে এখনও ঢের দেরি। তবু এই আধার গায়ে মেখে একটা চাদরে নিজেকে ঢেকে বড় গাছটার আড়ালে দাঁড়িয়ে আছে সতী। ভুজঙ্গ সকালবেলায় বলে গেছে, দিনটা আজ নষ্ট চাঁদের। ইদিন চুরি চামারিতে দোষ নাই। মোর নিজের বেটিকে চুরি করে আনবো আজ। ঘাটে ডিঙি বাঁধা থাকবে। তোরে আর ওই বিটিরে নিয়েই গাঙে ভাসবো, ভিন গায়ে ঘর বাঁধব। তোর শরীরে তাকত আছে, আমার খাটনির গতর আছে। ডর কিসির? 3টি পরাণীর আবার ভাবনা। বৃষ্টিটা বিকেল থেকেই ধরেছে, কিন্তু আকাশের মুখ ভার, নদীর জল কালো। এই অবস্থায় ভুজঙ্গ ডিঙি নিয়ে যাবে কোথায়? সতীর ভাবনা বাড়ে। ভুজঙ্গ অবশ্য সকালবেলায় আর একটা সুখবর দিয়ে গেছে। পধিরাজ ধুম জ্বর, হুঁশ নাই। ভগবান মোর দিকে মুখ তুলি তাকিয়েছেন। পেনোটাও গেছে বোনাই বাড়ি। এই তো মৌকা। ঘাটে বাঁধা ডিঙিটার দিকে তাকিয়ে এসব কথাই ভাবে সতী। ডিঙিটা দুলছে মোচার খোলার মতো। ভগবান মুখ তুলি চেয়েও মনে লয় মুখ ফিরায়ে নিতে চায়। ঘাটে জনমানুষের চিহ্ন মাত্র নেই। হঠাৎ 3জন মানুষ এসে দাঁড়ায় বটে।
তাদের মধ্যে একজনকে দেখে সতী শিউরে ওঠে। লতিফ মিয়া। নাম করলে ভাতের হাঁড়ি ফাটে, এমনই নিষ্ঠুর। সেই মানুষ এখানে কেন এখন? কার সর্বনাশ করার জন্য 3 সাগরেদ একজোট হয়েছে এখানে? হঠাৎ একজনের কথা সতীর কানে ধাক্কা দেয়। কি বলেছিলাম কি না, আজ ঘাটে পাড়ানি কেউ থাকবে না? আমার কথা বিশ্বাস হলো? লোকটার গলার স্বরে সতীর বুক দূর করে। এ তো পানো মাইতি, পদির রসের নাগর। নিজেকে আরেকটু আড়াল করে। চলো চলো, আজ আর কিছু হবার নয়, আসছে কাল সব ব্যবস্থা হবে, আজ দাঁড়িয়ে থেকে লাভ নেই। একটু ইতস্তত করে ওরা ফিরে যায়। যাক, এই সময় ভুজঙ্গ মেয়ে নিয়ে এসে পড়েনি, এই বাঁচোয়া। অনেকক্ষণ কেটে গেছে। সতী মহা চিন্তায় পড়ে। ভুজঙ্গর পাত্তা নেই। মানুষটা কি শেষ পর্যন্ত ধরাই পড়ে গেল নাকি? এবার ধরা পড়লে নির্যাত হাজতবাস, কিংবা মেরে হাড়গোড় ভাঙবে। এই সময়ে শরীরের ওপর দিকটা ছাতার মতো ঝুঁকিয়ে বুকের মধ্যে মেয়েটাকে আড়াল করে সতীর সামনে এসে দাঁড়ায় ভুজঙ্গ। মেয়েটাকে 2 হাত দিয়ে ওর দৃষ্টিপথে মেলে ধরে বলে, দেখ দেখ কেমন সুন্দর পানা হয়েছে মোর বেটি। আষ্টে পিষ্টে কাপড় জড়িয়ে রাখা মেয়েটার নাক আর চোখ দুটো কেবল খোলা। সতীর হাতে হাত দিতে গিয়েও থমকে দাঁড়ায় ভুজঙ্গ। কি বুঝমান বেটি, দেখ বুকে করে নিয়ে এলাম, 1 ফোঁটা রাগ আরেনি। জানে রাগ আনলে বাপটা ধরা পড়ি যাবে। সাদে কি আর বলি, ই বেটি মন না হই আর কারুর হতেই পারে নাই। এরপর ভুজঙ্গ খিলখিল করে হেসে উঠে বলে, থাক পদ্মরানী ওর বেটাদের নি, আমি মোর বেটিকে নিয়ে সংসার ত্যাগ করলাম, আমারে আর ধরতি লাড়বে। ভুজঙ্গর হাত থেকে মেয়েটাকে নিয়ে সতী নিজের বুকে চেপে ধরে। তারপর ঘুমন্ত মেয়েটার মুখে পাগলের মতো চুমু খেতে থাকে। ভুজঙ্গ তাড়া লাগায়, চল এই সময় গাঙে ডিঙি ভাসায়, যেতে হবে অনেক দূর, ঘর দুয়ার আমার দেখা আছে, ঠাঁই নেব বদির গায়ে, জনমনীষী টেরটিও পাবা নাই। সতীর কানে তখন কোনো কথাই ঢোকে না। জীবন্ত পুতুলটাকে আদর সোহাগে ভরিয়ে দিতে থাকে। সুখ ব্যাপারটা সতীর উপলব্ধিতে ধীরে ধীরে সঞ্চারিত হয়। এতক্ষণ শুনলেন উষা রায়ের লেখা গল্প জননী। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।